আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থেকে পড়াশোনা করেছিলাম। তো আজকে আমি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সম্পর্কে জানবো। তো প্রথম ক্লাসে আমরা যে প্রোটোপ্লাজম পড়েছিলাম, যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত, কোষ ঝিল্লি সহ এর ভেতরের যা কিছু আছে তাকেই বলে প্রোটোপ্লাজম। তো সেই প্রোটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটা অবস্থিত। এই নিউক্লিয়াসের আকৃতি হচ্ছে গোলাকার, ডিম্বাকার বা নলাকার। এবং একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে সিভ কোষ এবং স্তন্যপায়ীদের লোহিত রক্ত কোষে নিউক্লিয়াস থাকে না। তো এই নিউক্লিয়াস হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ আমরা যে বলি বাবা মা থেকে সন্তান সন্ততিতে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, সেটার মূল কারিগর কিন্তু এই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মাধ্যমে কিন্তু বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে সন্তানে যায়। তারপর আবার এই নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্কও বলা হয়। কারণ কি, কোষের যত বিপাকীয় কার্যাবলী আছে এবং যত ক্রিয়া বিক্রিয়া আছে, সেই সবগুলো কিন্তু এই নিউক্লিয়াসের মাধ্যমে সংগঠিত হয়। তো এই নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো চলো চিত্র দেখে আমরা বিস্তারিত জেনে নিই। তো এই নিউক্লিয়াসের যে চারপাশের আবরণটা দেখছো তোমরা, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, এবং এটা হচ্ছে দ্বিস্তরী, অর্থাৎ দুই স্তর বিশিষ্ট। তো এই যে এটা হচ্ছে বাহিরের স্তর আর এটা হচ্ছে ভেতরের স্তর। তো এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, এটা কিন্তু লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং এই ঝিল্লিটার মাঝে মাঝে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, যেমন এই যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছ, তারপরে এই যে এখানেও একটা ছিদ্র দেখতে পাচ্ছ। তো এই রকমের যে ছিদ্রগুলা থাকে, এদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের মাধ্যমে নিউক্লিয়াসের ভেতরের কোনো একটা বস্তু বাইরের সাইটোপ্লাজমে যেতে পারে, আবার বাইরের সাইটোপ্লাজমের কোনো একটা বস্তু নিউক্লিয়াসের ভেতরেও প্রবেশ করতে পারে। তবে এই প্রবেশ করাটা খুবই সীমিত, কারণ এই ছিদ্রগুলো খুবই ছোট থাকে, তাই যে কোনো বস্তু চাইলে আসা যাওয়া করতে পারে না। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিউক্লিয়াসের থেকে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যাতায়াত করতে পারে। এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লির মূল কাজ হচ্ছে কি, কোষের সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে আলাদা রাখা। তো এই যে নিউক্লিয়াসের এই মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে ভেতরের অংশটা আছে, যে হালকা নীল রঙের অংশটা দেখতে পাচ্ছ, এই হালকা নীল রঙের অংশটা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস। এই নিউক্লিওপ্লাজমটা কিন্তু জেলির মতো রসালো একটা বস্তু, এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এনজাইম, তারপর নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, খনিজ লবণ, রাইবোজোম ইত্যাদি থাকে। তো এই নিউক্লিওপ্লাজমের ভেতরে এই যে দেখো একটা গোল বস্তু যে দেখতে পাচ্ছ গাঢ় রঙের, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাসটা হচ্ছে কি, নিউক্লিওপ্লাজম থেকেও ঘন এবং গোলাকার একটা বস্তু, যেটা নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমোজোম গুলোর অরঞ্জিত অংশ বা যে অংশটা রঙিন থাকে না, সেই অংশের সাথে সংযুক্ত থাকে। তো এই নিউক্লিওলাসটা কিন্তু আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, এবং নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের অরঞ্জিত অংশ যেটা, সেটার সাথে সংযুক্ত থাকে। তো এই যে দেখো নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, তাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি। এটা কিন্তু এই যে দুই স্তর বিশিষ্ট, বাহিরের স্তর থাকে এবং ভিতরের স্তর থাকে। আর এটা এই যে দেখো লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। এর মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। এই ছিদ্রগুলো দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তু চলাচল করে। তবে এই নিউক্লিয়ার ঝিল্লি কিন্তু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে যে বিভিন্ন বস্তুর চলাচল, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চাইলেই যে কোনো বস্তু নিউক্লিয়াস থেকে বাইরে যেতে পারে না বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আসতে পারে না। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলোর অনুমতি আছে যাওয়ার, সেগুলোই যেতে পারে। তো এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মতো বস্তু বা রস থাকে। যে বললাম যে নিউক্লিওপ্লাজমটা হচ্ছে জেলির মতো, একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজমও বলা হয়। এই নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক বা এনজাইম এবং কতিপয় খনিজ লবণ, তাছাড়া রাইবোজোমও থাকে। এরপর হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কিন্তু নিউক্লিওপ্লাজমের ভেতরেই ক্রোমোজোমের যে অরঞ্জিত অংশ, সেটার সাথে সংযুক্ত থাকে। এই যে দেখো ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে, এবং এটা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এর মূল কাজ হচ্ছে রাইবোজোম সংশ্লেষণ করা। নিউক্লিয়াসের ভেতরেও কিন্তু রাইবোজোম থাকে, এবং সেই রাইবোজোম গুলো কিন্তু তৈরি করে এই নিউক্লিওলাস, ঠিক আছে? তো এরপর আসো, তো এই যে দেখো এখানে যে নিউক্লিওপ্লাজমের ভেতরে সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এই সুতার মতো অংশগুলো কিন্তু এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এবং এই সুতার মতো অংশগুলো যখন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জালের মতো আকৃতি গঠন করে, তখন সেই জালের মতো আকৃতিকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তো লাস্ট ক্লাসে আমরা যে পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানেও কিন্তু রেটিকুলাম অর্থ ছিল জালিকা। সেম এখানেও এই যে নিউক্লিয়ার রেটিকুলাম,
এটার মানেও কিন্তু হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা। তো এই ক্রোমাটিন জালিকাটা আসলে কি, আমাদের যে ডিএনএ এবং প্রোটিন, নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু ডিএনএ থাকে, আর সেই ডিএনএ এবং প্রোটিন মিলিত হয়ে একটা জটিল গঠন হচ্ছে এই ক্রোমাটিন তন্তু বা সুতা। এবং এই সুতাগুলো যখন একসাথে পেঁচিয়ে থাকে, সেই পেঁচিয়ে জট পাকানো অবস্থাটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো আসো দেখি, এই যে দেখো ক্রোমাটিন জালিকা, বিভাজন চলছে না এমন কোষে। তো এই যে আমরা যে নিউক্লিয়াসের ছবিটা দেখলাম, এটা কিন্তু অবিভাজিত কোষের, অর্থাৎ যে কোষটা এখন বিভাজিত হচ্ছে না এমন একটা কোষ। কারণ এই ক্রোমাটিন তন্তু কিন্তু শুধুমাত্র অবিভাজিত কোষেই দেখতে পাওয়া যায়। বিভাজিত কোষ বা যেই কোষটা এখন বিভাজিত হচ্ছে এমন ধরনের কোষের ভেতর কিন্তু ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা দেখা যায় না, তখন দেখা যায় ক্রোমোজোম। তো এই জন্যই বলছে কি যে অবিভাজিত কোষ বা বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো যে জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায়, সেটাকেই ক্রোমাটিন জালিকা বলা হয়। আর এই সুতাগুলোকে বলা হয় ক্রোমাটিন বা ক্রোমাটিন তন্তু। তো এই ক্রোমাটিন হচ্ছে কি ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল একটা কাঠামো, এবং এটার মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। মানে কি, বাবা মা থেকে যে সন্তানের বৈশিষ্ট্যগুলো আসে, এই ক্রোমাটিন জালিকার যে ডিএনএ এর মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। তো যেসব কোষ বিভাজিত অবস্থায় না বা বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াস গুলোর ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু আমরা গুনতে পারি না যে কতগুলো ক্রোমাটিন তন্তু আছে। কিন্তু যখন একটা কোষ বিভাজন পর্যায়ে যায় তখন কিন্তু আমরা চাইলেই তার ক্রোমাটিন তন্তুগুলোকে দেখতে পারি। তো এই যে দেখো, এই যে সুতার মতো অংশগুলো যে জট পাকিয়ে আছে, এই জট পাকানো গঠনটাকে কিন্তু বলা হয় ক্রোমোজোম। এই যে উভয় পাশে এভাবে জট পাকিয়ে যে আছে, এগুলো কিন্তু ক্রোমাটিন তন্তুগুলো খুব কাছাকাছি এসে এভাবে একটা নতুন গঠন সৃষ্টি করে। তো দেখো, এই যে একটা এক্স এর মতো যে গঠন সৃষ্টি হয়েছে, এই গঠনটাকে বলা হয় ক্রোমোজোম। তারপরে এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। তো মূলত এই যে এই গঠনটা, এটা স্পষ্টভাবে দেখা যায় কোষের কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে। কোষের কোষ বিভাজনের 5টা পর্যায় আছে, তার মধ্যে 3 নাম্বার হচ্ছে মেটাফেজ পর্যায়। তো এই 3 নাম্বার পর্যায়ের মধ্যেই মূলত ক্রোমোজোমের যে গঠনটা সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পারি। তো এই যে দেখো, এখানে লেখা আছে কি যে কোষ বিভাজনের সময় যখন এই ক্রোমাটিন তন্তুগুলোর জট বা ক্রোমাটিন জালিকার জটটা একটু ঢিলা হয় বা কিছুটা খুলে যায়, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো নিজেরা আরো মোটা হয় এবং খাটো হয়। অর্থাৎ কি, নিজেদের মধ্যে নিজেরা পেঁচাতে থাকে এবং তখন এগুলো আরো অনেক খাটো এবং মোটা দেখা যায়। তো তোমরা যদি দেখো, একটা সুতা কিন্তু অনেক চিকন থাকে, কিন্তু তুমি যদি একটা সুতাকে পেঁচিয়ে নাও কোনো একটা কিছুর মধ্যে, তখন কিন্তু সেই সুতাগুলো স্পষ্ট দেখতে পারবে, অনেকগুলো সুতার একটা জট কিন্তু স্পষ্ট দেখা যায়। তো সেম এই ক্রোমাটিন তন্তুগুলো যখন একসাথে এইভাবে জট পাকিয়ে রাখে, তখন সেই গঠনটাকে আমরা স্পষ্ট দেখতে পারি। এই যে দেখো, তখন সুকেন্দ্রিক কোষের ক্রোমাটিন গুলোকে আলাদা আলাদা কাঠামো হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়। কোষ বিভাজনের সময় মোটা এবং খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিন গুলোকে আরেক নাম হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ এদেরকে তখন ক্রোমোজোম হিসেবে ডাকা হয়। তো বিভাজনের যে মেটাফেজ দশা, তখন এই মেটাফেজ দশায় সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। মেটাফেজ দশায় প্রতিটা ক্রোমোজোম বিভাজিত হয়ে ক্রোমোজোম জোড় গঠন করে, এবং যার দৈর্ঘ্য বরাবর অর্ধেকাংশকে একটা ক্রোমাটিড বলা হয়। তো এই যে দেখো, এই পাশের যে অর্ধেক অংশটা, এটা কিন্তু একটা ক্রোমাটিড। আবার এই যে এই পাশের যে একটা অর্ধেক অংশ, এটাও কিন্তু আরো একটা ক্রোমাটিড। এবং এই দুইটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোমের আকৃতি গঠন করে। ক্রোমাটিডের প্রায় মধ্যবর্তী অংশে একটা সংকুচিত অঞ্চল থাকে যার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই যে তোমরা যদি খেয়াল করো, এই যে এই মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছ, এই মাঝখানের অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, বুঝতে পারছো? এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অনেক ঘন থাকে, অর্থাৎ এই জায়গার মধ্যে এই ক্রোমাটিন তন্তুগুলো অনেক ঘনভাবে সংকুচিত হয়ে এই সেন্ট্রোমিয়ার অংশটা তৈরি করে। এই যে দেখো, সংকুচিত অঞ্চল থাকে যার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং কোষ বিভাজনের সময় তোমাদের যদি মনে থাকে, তাহলে লাস্ট ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম কি যে কোষের বিভাজনের সময় সেন্ট্রোজোম স্পিন্ডল যন্ত্র নামে একটা যন্ত্রের সৃষ্টি করে। আর সেই স্পিন্ডল যন্ত্রের মধ্যে থাকে কি মাকুতন্তু, আর সেই মাকুতন্তুগুলো কোষ কঙ্কাল দিয়ে তৈরি হয়। আর কোষ কঙ্কালের একটা অংশ ছিল কি মাইক্রোটিউবিউলস। তো এই যে দেখো, কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের মধ্যে থাকা যে মাইক্রোটিউবিউলস, সেটা কিন্তু এই সেন্ট্রোমিয়ারের কাইনেটোকরে যুক্ত হয়। সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর নামে একটা জায়গা আছে, যেখানে এই স্পিন্ডল যন্ত্রের যে মাকুতন্তুর মাইক্রোটিউবিউলস গুলা থাকে, সেটা এসে যুক্ত হয়। আরো কিন্তু 3টা অংশ থাকে, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর আরেকটা হচ্ছে এই মাইক্রোটিউবিউলস। তো শুধুমাত্র কিন্তু মাইক্রোটিউবিউল গুলাই যুক্ত হয়, আর অন্য বাকি দুটো কিন্তু যুক্ত হয় না। তো সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিডের দুটি অংশ হলো কি তার দুটি বাহু।
তো এই যে দেখো, সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের যে উপরের অংশটা, এই ক্রোমাটিডের দেখো এই যে সেন্ট্রোমিয়ার যে উপরের এই অংশটা, এটাই হচ্ছে একটা বাহু। আবার এই নিচের এই অংশটা হচ্ছে আরো একটা বাহু। আবার সেম এই ক্রোমাটিডেরও এই উপরের অংশটা হচ্ছে একটা বাহু, আর এই নিচের অংশটা হচ্ছে আলাদা আরেকটা বাহু। তো এই কোষ বিভাজনের সময় মেটাফেজের পরে 4 নাম্বার যে ধাপ, সেটা হচ্ছে অ্যানাফেজ। এই 4 নাম্বার ধাপে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোম গুলো আলাদা হয়ে এই নিচের দুই বাহুটা এক পাশে এসে পড়ে, আর ওই উপরের যে দুইটা বাহু সেগুলো অন্যদিকে চলে যায়। তো এই যে দেখো, অ্যানাফেজ দশায় যখন সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড জোড়া বিচ্ছিন্ন হয়ে যায়, তখন প্রতিটি ক্রোমাটিডকেই এক একটি ক্রোমোজোম হিসেবে ধরা হয়। অর্থাৎ কি, যখন এই সেন্ট্রোমিয়ার বরাবর যখন বিভাজিত হয়ে যাবে, তখন এই উপরের যে অংশটা সেটাকে একটা ক্রোমোজোম, এবং এই নিচের যে অংশটা এটাকে অন্য আরেকটা ক্রোমোজোম হিসেবে গণনা করা হয়। অর্থাৎ একটা ক্রোমোজোম ভাগ হয়ে দুইটাতে পরিণত হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ উদ্ভিদ এবং প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।